রাতের আকাশ যেন রণাঙ্গনের ক্যানভাস। আগুনের লেলিহান শিখা আকাশে লিখে দিচ্ছে প্রতিরোধের কবিতা। গাজা উপত্যকায় হামাস ও তার মিত্ররা যেন একসাথে শপথ করেছে, ইসরায়েলি সেনাদের জন্য এই ভূমি হবে আগুনের ফাঁদ। আইডিএফ এর সাঁজোয়া যানগুলো খান ইউনিসের রাস্তায় প্রবেশ করতেই শুরু হয় এক অদৃশ্য শিকারী খেলা। আল কাসাম ব্রিগেডের গেরিলা যোদ্ধারা নীরবে ঘিরে ফেলে লক্ষ্যবস্তু। মুহূর্তের মধ্যে গর্জে ওঠে মশাল, শেল, ধোঁয়া আর আগুনে মিলিয়ে যায় ধাতব দানবগুলো। প্রতিটি বিস্ফোরণ যেন আকাশে লেখা এক বার্তা, গাজা আত্মসমর্পণ করবে না। এদিকে শুধু হামাসই নয়, ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডও প্রবল আঘাত হানে। তারা জানিয়েছে খান ইউনিসের আল আরনাব স্ট্রিটে আইডিএফ এর অনুপ্রবেশ ঠেকাতে এক সামরিক যান উড়িয়ে দিয়েছে। গাজা শহরের জেইতুন এলাকায়ও নতুন অভিযানের মুখে প্রতিরোধ যোদ্ধারা ঝাঁপিয়ে পড়ে, টার্গেট করে আইডিএফ এর সমাবেশ ও যানবাহন। এদিকে এই আক্রমণগুলো এসেছে এমন সময়ে যখন ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামের গাজা দখলের পরিকল্পনা চূড়ান্ত করেছেন। জেনারেল স্টাফ ফোরাম, শিনবেট এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি গাজা বিজয়ের রূপরেখা অনুমোদন করেছেন। উদ্দেশ্য স্পষ্ট, গাজার মাটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেওয়া। কিন্তু যুদ্ধের কাগজে আঁকা পরিকল্পনা মাটিতে এসে যখন বাস্তবতার মুখোমুখি হয়, তখন ইতিহাস বলে গাজার গলিপথে দখলদারের ভাগ্য বদলে যায়। বিশ্বজুড়ে নিন্দা প্রতিবাদের মাঝেও ট্যাঙ্কের শিকল আর বুটের শব্দে গাজার মাটি কাঁপছে। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা নেতানিয়াহুর দখল পরিকল্পনা অনুমোদন করেছে, যা অন্তর্ভুক্ত করছে ব্যাপক স্থানান্তর, মানবিক সংকট এবং জিম্মি ঝুঁকি। শোনা যাচ্ছে 10 লক্ষ ফিলিস্তিনিকে গাজা শহর ছেড়ে যেতে বলা হবে। তবুও হামাসের লড়াই থামছে না। প্রতিটি গলিতে, প্রতিটি ধ্বংসস্তূপে লুকিয়ে আছে বিস্ফোরণের প্রতিশ্রুতি। যোদ্ধাদের চোখে দেখা যাচ্ছে অটল বিশ্বাস, গাজা শুধু ভূমি নয়, এটি সম্মানের প্রতীক, এটি মুক্তির শপথ। নেতানিয়াহু বলছেন তিনি নতুন দখলদারিত্ব আক্রমণ চালাবেন, কিন্তু গাজার রাস্তায় প্রতিদিনের যুদ্ধ দেখাচ্ছে ভিন্ন দৃশ্যপট, যেখানে দখলদারের প্রতিটি অগ্রগতি মাপা হচ্ছে ক্ষয়ক্ষতির অঙ্কে, আর প্রতিরোধের প্রতিটি আঘাত ইতিহাসে খোদাই হয়ে যাচ্ছে। দখলদার যতই শক্তিশালী হোক, গাজার মাটিতে যুদ্ধের নিয়ম অন্য। এখানে জয়ের সংজ্ঞা বদলে যায়, এখানে বেঁচে থাকার নামই বিজয়। গাজার আকাশে এখনো ড্রোনের গুঞ্জন, যুদ্ধ বিমানের গর্জন, কিন্তু মাটিতে প্রতিধ্বনিত হচ্ছে আরেক সুর, আমরা হার মানব না। হামাসের শক্তি শুধু অস্ত্রে নয়, তাদের বিশ্বাসে, তাদের শিকড়ে, এবং এই বিশ্বাসই ইসরায়েলের প্রতিটি কৌশলকে বারবার ব্যর্থ করছে। এ যেন এক যুদ্ধ যেখানে গোলা বারুদের শব্দের সাথে মিশে আছে মানুষের অদম্য ইচ্ছা শক্তি। গাজা এখন শুধু একটি যুদ্ধক্ষেত্র নয়, এটি দখলদারের দুঃস্বপ্নের নাম। গাজা যুদ্ধের উত্তপ্ত আকাশ হঠাৎই যেন বজ্রপাতের শব্দে কেঁপে উঠল। দূর থেকে ভেসে এলো ধাতব ডানার গুঞ্জন, যেন প্রতিশোধের বার্তা বহন করে আছড়ে পড়ছে আকাশ থেকে। গাজা দখলের উন্মাদনে বুঁদ ইসরায়েলের ওপর নেমে এলো কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় বিমান হামলা। আর এই হামলার পেছনে ছায়ার আড়ালে দাঁড়িয়ে আছে হামাসের অকুতোভয় মিত্র ইয়েমেনের আনসারুল্লাহ হুথি যোদ্ধারা, প্রতিশোধের উড়ন্ত বাহিনী। হুথি সেনাদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করলেন 6টি ড্রোন, 4টি সামরিক অভিযান আর লক্ষ্যবস্তু ইসরায়েলের 4টি কৌশলগত সামরিক ঘাঁটি, হাইফা, নেগেভ, ইলাত এবং বীরশেবা, যেন শত্রুর 4 কোণায় একসাথে হামলা চালানো হলো। তিনি জানালেন, এই আক্রমণ কেবল সামরিক পদক্ষেপ নয়, এটি নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতির শপথ। এটি বিজয় গাজার মুজাহিদিনদের জন্য আর প্রতিক্রিয়া গণহত্যা, দুর্ভিক্ষ আর অবরোধের বিরুদ্ধে, বললেন সারি। আঘাতের সিম্ফনি। ড্রোনগুলো যেন বাতাসে আগুনের সুর বাজিয়ে আকাশ চিরে ছুটে গেল। প্রতিটি উড্ডয়ন ছিল মৃত্যুর বার্তা, প্রতিটি বিস্ফোরণ ছিল প্রতিরোধের ঘোষণা। 4টি লক্ষ্যেই আঘাত হানা হয়েছে সফলভাবে। হুথিদের এই অভিযানের পেছনে ছিল একটি স্পষ্ট বার্তা, ফিলিস্তিনের ওপর নির্যাতন কেবল গাজায় সীমাবদ্ধ থাকবে না, এটি পুরো আরব ও ইসলামী বিশ্বে আগুন ছড়িয়ে দেবে। যদি গাজার দৃঢ়তাকে সমর্থন না করা হয়, শত্রুর পরবর্তী লক্ষ্য হবে অন্যরা, সতর্ক করলেন সারি। ইসরায়েলের ভেতরের আতঙ্ক। ইসরায়েলি সেনাবাহিনী দ্রুত প্রতিক্রিয়া দেখালো। তাদের দাবি, একটি ড্রোন সাইরেন না বাজিয়েই ভূপাতিত করা হয়েছে। বাকি 5টি ড্রোন সম্ভবত সীমান্তের কাছাকাছি পড়েছে। কিন্তু ইসরায়েলের ভেতরে যে মানসিক কম্পন ছড়িয়ে গেছে, সেটি গুলি দিয়ে থামানো সম্ভব নয়। হামাসের ছায়া শক্তি। গাজা যুদ্ধের ময়দানে হামাস যেমন সরাসরি ইসরায়েলি সেনাদের চ্যালেঞ্জ করছে, তেমনি এর মিত্ররা দূর থেকে আঘাত হানছে।
যেন এক অদৃশ্য মুষ্টিবদ্ধ হাত চারদিক থেকে শত্রুকে চেপে ধরছে। ইসরায়েলের জন্য এ শুধু সামরিক চাপ নয়, এ এক বহুমুখী অবরোধের সূচনা, যেখানে হামাসের শক্তি সীমানা ছাড়িয়ে গেছে। এই হামলার মধ্যে লুকিয়ে আছে এক সিনেম্যাটিক মোড়। যুদ্ধ যেন গাজায় সীমাবদ্ধ নয়, ইয়েমেনের আকাশ থেকেও আঘাত আসছে, লেবাননের পাহাড় থেকেও হামলার হুমকি ভাসছে, আর ইসরায়েলের চারপাশে প্রতিরোধের এক বিশাল বৃত্ত আঁকা হচ্ছে। জাতিসংঘের দূত অবশ্য সতর্ক করেছেন ইয়েমেনকে আঞ্চলিক সংঘাতের বাইরে রাখতে হবে, কিন্তু বাস্তবতা বলছে গাজার অবরোধ না ভাঙা পর্যন্ত এই আগুন থামার কোনো সম্ভাবনা নেই। গাজার রাত তাই এখন শুধুই যুদ্ধের আগুনে নয়, এটা প্রতিশোধ, ঐক্য আর দূর থেকে আসা এক ভয়ঙ্কর হাতিয়ার, ড্রোনের রাত। যেন আকাশও ঘোষণা করছে গাজা একা নয়। গাজার আকাশে এখনো বারুদের ধোঁয়া ভাসছে, সীমান্তে ট্যাঙ্কের চাকা থামছে না। ঠিক এই সময় তেল আবিবের ক্ষমতার করিডোরে শুরু হয়েছে আরেকটি নীরব কিন্তু ভয়ঙ্কর লড়াই। প্রশ্ন একটাই, ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির কি কোণঠাসা হয়ে পড়েছেন? তাকে কি সত্যিই অভ্যুত্থানের পথে ঠেলে দেওয়া হচ্ছে? প্রতিরক্ষামন্ত্রী বনাম সেনাপ্রধান, যুদ্ধের ভেতরেই আরেক যুদ্ধ। গাজার রক্তক্ষয়ী সংঘর্ষের ভেতরেও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট কার্ডস এবং আইডিএফ প্রধান ইয়াল জামিরের মধ্যে বিরোধ তীব্র আকার নিয়েছে। বিষয় সেনাবাহিনীর নিয়োগ ও পদোন্নতি। জামির সম্প্রতি কিছু কর্নেল ঊর্ধ্বতন কর্মকর্তার পদোন্নতির প্রস্তাব দেন, কিন্তু কার্ডস প্রকাশ্যে সেই প্রক্রিয়া আটকে দেন। তিনি গর্জে ওঠেন, ৭ অক্টোবরের পর তত্ত্বাবধান ছাড়া কোনো সেনাবাহিনী থাকতে পারে না। কর্নেল থেকে উপরের পদোন্নতির চূড়ান্ত অনুমোদন আমার হাতেই থাকবে। তবে ইসরায়েলের সামরিক আইনে কোথাও স্পষ্ট করে বলা নেই যে প্রতিরক্ষামন্ত্রী পদোন্নতির চূড়ান্ত কর্তৃপক্ষ। ১৯৯২ সালের জেনারেল স্টাফ অর্ডার বলছে আইডিএফ প্রধানই আসল নিয়োগকারী আর প্রতিরক্ষামন্ত্রী কেবল অনুমোদনকারী, তাও যখন দুই পক্ষের মধ্যে একমত হয়। ১১ই আগস্ট পরিস্থিতি আরও নাটকীয় হয় যখন জামির প্রকাশ্যে সরকারের সমালোচক সাবেক সেনাপ্রধান গাবি আশকেনাজি ও প্রাক্তন অপারেশনস ডিরেক্টর ইসরায়েল জিভের সাথে দেখা করেন। কানের প্রতিবেদনে বলা হয় এই বৈঠকে সামরিক স্বাধীনতা ও রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে গোপন আলোচনা হয়। কার্ডস ক্ষুব্ধ। তিনি অভিযোগ করেন জামির প্রক্রিয়া ভেঙে অ্যাডহক বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তার ভাষায়, আমরা যে নিয়মে কাজ করছি তা কোনো অ্যাডহক নাটকে বদলে দেওয়া যাবে না। হারেটজের ১২ই আগস্টের রিপোর্টে আরও বিস্ফোরক তথ্য। জামির আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘনিষ্ঠরা তাকে গাজা দখল পরিকল্পনায় আপত্তি তোলার জন্য সরিয়ে দিতে পারে। প্রশ্ন উঠছে, এটি কি শুধু পদোন্নতি নিয়ে বিরোধ নাকি আরও গভীর কিছু? ইসরায়েলের রাজনৈতিক মহল বলছে গাজার যুদ্ধে সেনাবাহিনীর ব্যর্থতার দায় চাপানোর পথ তৈরি হচ্ছে, আর সেই পথের প্রথম শিকার হতে পারেন সেনাপ্রধান নিজেই। গাজা যুদ্ধের অদৃশ্য ফ্রন্ট লাইন, গাজার ধ্বংসস্তূপের বাইরে এই ক্ষমতার লড়াই ইসরায়েলের যুদ্ধ পরিচালনাকে বিপন্ন করতে পারে। সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রীর এই দ্বন্দ্ব গাজার জন্য উপহার স্বরূপ। সিনেমার দৃশ্যের মতো একদিকে যুদ্ধক্ষেত্রে বিস্ফোরণ, অন্যদিকে তেল আবিবের কক্ষপথে নিঃশব্দে ঘুরছে রাজনৈতিক ড্রোন, লক্ষ্যবস্তু একজন মানুষ, ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। প্রশ্ন এখন, তিনি কি এই গোপন যুদ্ধ থেকে বেঁচে ফিরবেন, নাকি গাজার গুলির শব্দের ভেতরেই তার ক্যারিয়ারের শেষ দৃশ্য লেখা হয়ে যাবে? ইতালির বন্দর থেকে ফুঁসে উঠল অভিযোগের আগুন। সৌদি জাহাজে ইসরায়েলের অস্ত্র চালান। রাতের অন্ধকারে ভেসে এলো এক বিশালাকার নৌযান বাহরি ইয়ানবুর। কাগজে কলমে এটি সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন জাহাজ। কিন্তু ৭ আগস্ট ইতালির জেনোয়া বন্দরে পৌঁছানোর পরই শুরু হলো নাটক। বন্দরের শ্রমিকরা থেমে গেলেন না। তারা দাবি করলেন এই জাহাজে রয়েছে মৃত্যু বয়ে আনা পণ্য, অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, সাঁজোয়াজান, এমনকি ট্যাঙ্ক। সবকিছুরই নাকি গন্তব্য ইসরায়েল। যেখানে ইউরোপের বহু দেশ ইসরায়েলের সাথে অস্ত্র ব্যবসা বন্ধের পথে, স্পেন, ফ্রান্সের মতো দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে, সেখানে সৌদির এমন অভিযুক্ত ভূমিকা যেন বিশ্বাসঘাতকতার সমান। বাহরি ইয়ানবুর মালিকপক্ষ সঙ্গে সঙ্গে সাফাই গাইল, আমরা কোনো অস্ত্র পরিবহন করছি না। জাহাজ যুক্তরাষ্ট্রের বাল্টিমোর থেকে এসেছে। আবুধাবির জন্য নৌবাহিনীর সরঞ্জাম বোঝাই করার কথা ছিল, যার মধ্যে ছিল ইতালীয় কোম্পানি লিওনার্দোর তৈরি অটো মোলারা গান। কিন্তু শ্রমিকরা পিছু হটলেন না। প্রায় ৪০ জন উঠে পড়লেন জাহাজে, ছবি তুললেন, ভিডিও করলেন। প্রমাণ হাতে নিয়েই বন্দরে অস্ত্র বোঝাই ঠেকিয়ে দিলেন। তাদের সোজা কথা, আমরা যুদ্ধের জন্য কাজ করি না,
এই দৃশ্য শুধু জেনোভাতেই নয়, ইউরোপের নানা শ্রমিক ইউনিয়নের মধ্যে গাজা গণহত্যার বিরুদ্ধে সমর্থনের আগুনকে আরও উস্কে দিল। পুরনো ছায়া ফিরে এলো। ঘটনাটি নতুন নয়। 2019 সালেও একই জাহাজে এমন অস্ত্র চালান আটকানো হয়েছিল। তখন অভিযোগ উঠেছিল ছদ্মবেশে যুদ্ধের সরঞ্জাম পরিবহন। এবারও ইতিহাস যেন নিজেকে পুনরাবৃত্তি করছে। বন্দরের শ্রমিক ইউনিয়ন এবং জেনোয়ার চার্চ যৌথভাবে ঘোষণা করেছে তারা অস্ত্র বোঝাই প্রতিরোধে অটল থাকবে। সৌদির জবাব। বাহরির অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন। আমরা কখনোই ইসরায়েলের জন্য অস্ত্র বহন করিনি। প্রতিষ্ঠানটির দাবি তারা সৌদি আরবের রাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক নৌআইন মেনে চলে, প্রতিটি কাজ কঠোর নজরদারির মধ্যে হয়। এমনকি তারা আইনি পদক্ষেপ নিতেও প্রস্তুত, কারণ এই ভুল তথ্য সৌদি আরবের ফিলিস্তিন সংক্রান্ত ঐতিহ্যবাহী অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। তবু প্রশ্ন থেকে যায়, যদি সত্যিই কোনো অবৈধ মাল না থাকে, তবে কেন বন্দরের শ্রমিকরা এত দৃঢ় প্রতিরোধ করলেন? কেন তারা সরাসরি অস্ত্র, বিস্ফোরক ও ট্যাঙ্কের উপস্থিতির দাবি করলেন? এমন ঘটনার পেছনে রয়েছে কূটনৈতিক হিসাবও। সৌদি আরব ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক এখন এক সূক্ষ্ম ভারসাম্যের খেলা, যেখানে প্রতিটি পদক্ষেপই ভূ রাজনীতির দাবার ছকে একটি চাল। একদিকে বন্দরে দাঁড়িয়ে থাকা বিশাল জাহাজ, অন্যদিকে রাগে অভিমানে ফুঁসে ওঠা শ্রমিকেরা। সাগরের হাওয়ায় ভেসে আসছে এক প্রশ্ন, এই জাহাজে কি সত্যি মৃত্যু লুকিয়ে আছে, নাকি সব কূটনৈতিক কুয়াশার ফাঁদ? দৃশ্যপটে সূর্য অস্ত যায়, কিন্তু এই বিতর্কের সমাপ্তি এখনো দূরে। জেনোয়ার ঢেউয়ে ভাসছে অভিযোগ আর অস্বীকার, দুটোই সমান জেদি, সমান ভারী। রাতের আকাশে বৈরুত যেন প্রস্তুত ছিল এক ভিন্ন দৃশ্যের জন্য। রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল একটি বিমান, কিন্তু এটি শুধু একটি আগমন নয়, এটি ছিল এক প্রতীক। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি পা রাখলেন লেবাননের মাটিতে। উচ্ছ্বাসে ভরা জনতা হাতে ব্যানার তুলে দিল স্বাগত, যেন ঘোষণা করছে দূর থেকেও আছে এমন এক শক্তি যে কোনো সময় পাশে দাঁড়াবে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে হাজির লেবাননের পররাষ্ট্রমন্ত্রী রদ্রিগে খুরি, ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানি, সংসদ স্পিকার নাবিহ বেরি, রাষ্ট্রপতি এবং হিজবুল্লাহ সমর্থক দলগুলোর প্রতিনিধিরা। উপস্থিতির এই সারি শুধু কূটনীতি নয়, এ যেন দুই দেশের বন্ধনের গভীর সাক্ষ্য। লারিজানির কণ্ঠে দৃঢ়তা। ইরান আর লেবানন শুধু দুই রাষ্ট্র নয়, দুই সভ্যতার উত্তরাধিকার। শতাব্দীর পর শতাব্দী ধরে যে সম্পর্কের বীজ বোনা হয়েছে, তা আজ আবেগের বাঁধনে জড়ানো। লেবাননের মানুষ কষ্ট পেলে ইরানের মানুষও সেই ব্যথা অনুভব করে। আমরা যে কোনো পরিস্থিতিতে লেবাননের পাশে থাকব, তাদের স্বার্থ রক্ষায় সাহায্য করব। এই সফর কেবল সৌজন্য নয়। ইরানের রাষ্ট্রদূত আগেই বলেছিলেন, এই সফর এমন সময় হচ্ছে যখন লেবানন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। কারণ স্পষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ বাড়ছে। হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্র করার পরিকল্পনা নিয়ে লেবানন সরকার এগোচ্ছে, যদিও দেশের বড় অংশ এর বিরোধী। কিন্তু ইতিহাস সাক্ষী, 2000 আর 2006 সালের ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়েছিল হিজবুল্লাহ। আর 2023 থেকে তারা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে দখলকৃত অঞ্চলে হামলা চালিয়ে আসছে, প্রতিবার ইসরায়েলকে হতবাক করে দিয়ে। লারিজানির সফর ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হ্যাশট্যাগ ইরান ইজ সাপোর্ট নট সুপেরিয়র। সাংবাদিক, মুসলিম সম্প্রদায় সবাই বলছে ইরান তত্ত্বাবধায়ক নয়, বরং সত্যিকারের বন্ধু। পশ্চিমা ও ইসরায়েলি প্রচারণা যেখানে হিজবুল্লাহকে ইরানের উপর নির্ভরশীল দেখাতে চায়, এই অনলাইন তরঙ্গ তা ধ্বংস করে দিচ্ছে। পর্দার আড়ালে কিন্তু উত্তেজনা তীব্র। 2024 সালের 27 নভেম্বর ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি হয়েছিল, যার শর্ত ছিল ইসরায়েলের লেবানন থেকে সম্পূর্ণ প্রত্যাহার। কিন্তু দক্ষিণ লেবাননের কয়েকটি কৌশলগত স্থানে এখনও ইসরায়েলি সেনা রয়েছে। এটি জাতিসংঘের প্রস্তাব 1701-এর স্পষ্ট লঙ্ঘন। শুধু তাই নয়, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল 3700 বারেরও বেশি লঙ্ঘন করেছে সীমান্তে। লেবাননের কর্তৃপক্ষ সতর্ক করছে, এটি জাতীয় স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। এই দৃশ্যপটে লারিজানির সফর যেন এক রাজনৈতিক বারুদে আগুন। ইরান স্পষ্ট করে দিচ্ছে, লেবাননের প্রতিটি ইঞ্চি মাটির প্রতি তাদের শ্রদ্ধা আছে, আর হিজবুল্লাহর প্রতিটি যোদ্ধার পেছনে রয়েছে তেহরানের নীরব কিন্তু দৃঢ় সমর্থন। গল্পটি তাই শুধু কূটনীতির নয়, এটি এক জোটের, যা ইসরায়েল ও তার মিত্রদের চোখে কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
রাতের বৈরুত জানে, যখন চারদিক থেকে চাপ বাড়ে তখন আকাশ ভেদ করে আসে এমন এক মিত্র যার প্রতিশ্রুতি গুলির শব্দের চেয়েও জোরালো। আমরা যে কোনো পরিস্থিতিতে লেবাননের পাশে থাকব। ইরানের বার্তা বিশ্বকে, চাপের কাছে নয়, শক্তির পথে অটল। তেহরানের আকাশে এক কঠিন ঘোষণা ভেসে উঠল, ইরান মাথা নোয়াবে না। কেউ চাইলেই তারা তাদের পারমাণবিক পথ থামাবে না। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা AEOI প্রধান মোহাম্মদ ইসলামী এমন এক ভাষণ দিলেন যা যেন পশ্চিমা দুনিয়ার কানে বজ্রপাতের মতো বাজল। তিনি সোজা সাপটা বললেন, ইরানি জাতি বুলিংয়ের কাছে আত্মসমর্পণকারী নয়। দ্বিমুখী নীতির বিরুদ্ধে ইরানের অটল অবস্থান। ইসলামী অভিযোগ তুললেন, পশ্চিমা শক্তি ও তাদের মিত্ররা একদিকে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির কথা বলে, অন্যদিকে ইরানকে আধুনিক প্রযুক্তি থেকে দূরে রাখতে কোটি কোটি ডলার ঢালছে। তাদের এই দ্বিমুখী নীতি শুধু ইরানকে থামানোর জন্য নয়, বরং পুরো মুসলিম দুনিয়ার অগ্রযাত্রা রুদ্ধ করার জন্য। তিনি সরাসরি বললেন, ইরানের পারমাণবিক কর্মকাণ্ডকে কলঙ্কিত করার জন্য যে ষড়যন্ত্র চলছে তা তাদের আধিপত্যবাদী চরিত্রের প্রমাণ। আর সেই চরিত্র স্পষ্টভাবে দেখা যায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের অপরাধের মধ্যেও। ইসরায়েল মার্কিন হামলার স্মৃতি। জুন মাসের ঘটনা তুলে ধরে ইসলামী জানান, ইসরায়েলি সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছিল। এতে ধ্বংস হয়েছে স্থাপনা, নিহত হয়েছেন দেশের মেধাবী পারমাণবিক বিজ্ঞানীরা। এমন হামলা হয়েছিল মাত্র 12 দিনের মধ্যে, ঠিক তখনই যখন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA ইরান বিরোধী ভিত্তিহীন প্রস্তাব পাশ করেছিল। ইসলামের কণ্ঠে ক্ষোভ, যদি তাদের দাবি সত্য হয় তাহলে প্রমাণ দেখাতো, কিন্তু কোনো তদন্তই এসব অভিযোগ প্রমাণ করতে পারেনি। তার মতে এসব প্রস্তাব আসলে ইরানের অগ্রগতিকে থামানোর আড়াল মাত্র। দ্বৈত মানদণ্ডের কটাক্ষ। ইসলামী মনে করিয়ে দেন, ইসরায়েল পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT বা IAEA এর সুরক্ষা চুক্তির সদস্যই নয়, অথচ পশ্চিমা শক্তি কখনো তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলে না, বরং ইরানের বৈজ্ঞানিক উন্নতি তাদের জন্য আতঙ্ক। তিনি জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাকে আহ্বান জানান, ইরানি বিজ্ঞানীদের হত্যার নিন্দা জানাতে হবে, নইলে বিশ্ব বুঝে যাবে ন্যায় বিচারের নামে খেলাটা আসলে পক্ষপাতের। ইচ্ছা শক্তির যুদ্ধ, হুমকি শেষ না হওয়া পর্যন্ত প্রস্তুতি। এই অনুষ্ঠানে AEOI এর মুখপাত্র বেহরুজ কামাল বান্দি সতর্ক করলেন, আমরা কঠিন 12 দিন পেরিয়েছি। যতক্ষণ পারমাণবিক কর্মসূচি হুমকির মুখে থাকবে আমাদের সতর্ক থাকতে হবে। এ কেবল প্রযুক্তির লড়াই ছিল না, ছিল ইচ্ছা শক্তির যুদ্ধ। ইরান বুঝে গেছে, যেদিন তারা সতর্কতা হারাবে সেই দিন শত্রুরা আবার আঘাত হানবে। ইরান জানিয়ে দিল, যে হুমকি শুরু হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত তাদের প্রস্তুতি থামবে না। পশ্চিমা দুনিয়া যতই চাপ দিক, ইরান তাদের বৈজ্ঞানিক যাত্রা থামাবে না। এ লড়াই শুধু ইউরেনিয়ামের নয়, এ লড়াই জাতীয় মর্যাদার, স্বাধীনতার আর সেই অবিচল সংকল্পের যা ইতিহাসে ইরানকে অপরাজেয় করে তুলেছে। শত্রুরা হয়তো ভাবছে চাপ দিয়ে ইরানকে ভাঙা যাবে।